তিনটার মধ্যেই ফ্যাসিস্ট হাসিনা সংসদ বিলুপ্ত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদের প্রস্তাবিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তাদের। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান নেতারা। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ছাত্র জনতার বিপ্লবের পর দেশের শান্তি শৃঙ্খলা আনতে দেশবাসীর প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন বিপ্লবের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, শিগগির ফ্যাসিস্ট হাসিনা সরকারের সংসদ ভেঙে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সংগঠনটির সমন্বয়করা। যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। বিপ্লবের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শত শত শহীদের লাশের উপর দাঁড়িয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লব আমরা কখনো ব্যাহত দেব না, সেই বিপ্লব কখনো বৃদ্ধ হতে দেওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখন এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব দানকারী প্রতিনিধিদের সাথে কথা বলেই হচ্ছে পরবর্তী যে রাজনৈতিক সরকার গঠিত পরবর্তী যে সরকার গঠিত হবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা বলেছি, আমরা কোনো সেনা সমর্থিত কিংবা সেনা পরিচালিত আমরা কোনো সরকার চাই না। সংখ্যালঘু সহ রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রত্যেক এলাকায় কমিটি করার আহ্বান তাদের। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি আহ্বান করছি। বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে আপনারা হলেন একটি স্ব উদ্যোগে একটি কমিটি গঠন করবেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করবেন। গণমাধ্যমে হামলা করে একটি মহল বিপ্লবকে বেহাত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন সমন্বয়করা। গণমাধ্যমের সাথে ছাত্র জনতার একটা মেলবন্ধন আছে, ভালো সম্পর্ক ছিল। এখন এই সম্পর্ক বিনষ্ট করে বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে একটা কুচক্রী মহল যে গণমাধ্যমের প্রতি ছাত্র জনতার আক্রোশ আছে। আসলে গণমাধ্যম যে ছাত্র জনতাকে সাহায্য করেছে এতদিন যাবৎ, এটাকে তারা এটার বিরুদ্ধে গিয়ে এটাকে জন্য তারা গণমাধ্যমের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে ওই কুচক্রী মহলটা, এবং একই সাথে ছাত্র জনতাকে একটা বেহাত বিপ্লব দেখাতে চাচ্ছে, একটা অরাজকতা সৃষ্টি করছে এমন কিছু দেখাতে চাচ্ছে। আমরা এই কুচক্রী মহল থেকে সবাইকে সাবধান থাকতে বলবো এবং তাদেরকে যে কোনো জায়গায় প্রতিরোধ করার জন্য আহ্বান জানাবো। এছাড়া দ্রুত দেশের সবকিছু স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ছাত্রনেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আজকের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছে দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ছাত্ররা অন্তর্বর্তী সরকারের যে রূপরেখা দিয়েছে, সে প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, তবে সরকার সর্বদলীয় সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। এছাড়া দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি ছাত্রদের ঘোষিত রূপরেখা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে
তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মিডিয়া হাউস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে সবাইকে তা থেকে বিরত থাকার আহ্বান জানায় বিএনপি। একই সাথে দেশবাসীর প্রতি দলের প্রধান বেগম খালেদা জিয়ার বার্তাও তুলে ধরেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এখনও যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরও দেন তিনি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আজও সাধারণ মানুষের ভিড় সংসদ ভবন আর গণভবনে। সকাল থেকে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে জনতা আসেন সংসদ ভবনে। এতে সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ছাত্র জনতা আজও এসব এলাকায় এসে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। জাতীয় সংসদ ভবনে আসা মানুষ দেশে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে এনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। তবে সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকলেও নিরাপত্তাজনিত কারণে জনগণকে আজ আর ভবনের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে সকালে কিছু মানুষ গণভবনে প্রবেশ করেন, তবে ভিড় আর বিশৃঙ্খলা এড়াতে এখন আর কাউকে গণভবনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মানিক মিয়া এভিনিউ এলাকায় আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, যাচ্ছি তার কাছে। সাদেক, জাতীয় সংসদ ভবনের সামনে চিত্র কেমন দেখছেন? জাতীয় সংসদ ভবনের সামনে চিত্র আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ আজকে কোনো বাধাবিঘ্নহীনভাবে এখানে ঢুকে পড়েছেন। এর আগের দিনগুলোতে আমরা যদি দেখি যে এখানে ঢোকার ক্ষেত্রে এক ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছিল, যে গতকাল যখন সেনাবাহিনী যখন ঘোষণা দেন এরপর থেকে কিন্তু সাধারণ মানুষের যে উল্লাস, এই উল্লাসের পরে কিন্তু আমরা এখানে দেখেছি যে তাদের একটি বিনোদন কেন্দ্র হিসেবে তারা এখানে এসেছেন এবং বিভিন্ন সময়ের মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন। এসে তারা এই জায়গাগুলোতে বিনোদন নেওয়ার চেষ্টা করছেন, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছেন এবং যারা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসছেন। এসে তারা একে একে এই জায়গাগুলো ঘুরে দেখছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে যে ভেতরের যে অংশটি ছিল, ভেতরের অংশটি বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আজকে ছাত্ররা কোথাও ঢুকতে দিচ্ছেন না, অন্তত ভেতরে। এই দক্ষিণ প্লাজা শেষ পর্যন্ত তারা যেতে পারছে, কিন্তু এর ভেতরে কিন্তু তারা কোনোভাবে যেতে পারছে না। এবং এখানে যে মানুষগুলো আসছে সে মানুষগুলো এখানে ঘুরে চলে যাচ্ছে। আর কিছুক্ষণ আগে গতকালকে যে এখানে অনেক যে বিষয়গুলো হয়েছে, ময়লা হয়েছে, সেই ময়লাগুলো কিন্তু তারা পরিষ্কার করার জন্য কিছু ছাত্র এখানে এসেছেন। এ ছিল সর্বশেষ অবস্থা। জনরোষের মুখে পরিবারের সদস্যদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনায় বিপর্যয়ের মুখে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় সভাপতি সরকার থেকে তার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার আগে তাদেরকে কোনো ধরনের নির্দেশনা না দেয়া এবং দেশব্যাপী আওয়ামী লীগ নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের বাড়িঘরে হামলার ফলে এমনটি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নিচু সারির কিছু নেতা। নজরানা চৌধুরী রিপোর্ট। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের আভাস দেননি। ফলে রাজনৈতিক দল ও কর্মী হিসেবে নিজেদের করণীয় নিয়ে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না তারা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি ও ঢাকা মহানগরের কিছু নেতা এনটিভিকে এমনটিই জানিয়েছেন। এই মুহূর্তে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি লন্ডনে যাওয়ারও চেষ্টা করছেন।
এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তার মার আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই। How much we can develop Bangladesh, and if the people of Bangladesh aren't willing to stand up for that, if they're willing to let this violent minority seize power, then people get the leadership they deserve. দলের কেন্দ্রীয় নেতারাও আত্মগোপনে চলে গেছেন। ফলে মাত্র 1.5 মাস আগে হীরক জয়ন্তী পালন করা বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পড়েছে চরম সংকটে। এই অবস্থা থেকে আদৌ দলটি উত্তরণ ঘটাতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত আয়না ঘরের বন্দিদশা থেকে ছাড়া পেয়েছেন জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের নিখোঁজ পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহ হিল আজমি এবং জামায়াত নেতা মীর কাশেম আলী ছোট ছেলে ব্যারিস্টার আরমান আলী। আজমিকে রাজধানী বাড্ডা এবং আরমানকে উত্তরা আজ ভোরে ফেলে রাখা হয়। সেখান থেকে তারা নিজেদের বাসায় ফিরে আসেন। 2016 সালের 9 আগস্ট ক্যান্টনমেন্টের বাসা থেকে সাদা পোশাকে জামায়াত নেতা মীর কাশেম আলী ছোট ছেলে ব্যারিস্টার আরমান আলীকে গোয়েন্দা পরিচয়ে তুলে নেয়। একই দিনে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহ হিল আজমিকে মগবাজারের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে এই দুজন নিখোঁজে ছিলেন। গত 8 বছরে তাদের নিখোঁজের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবারকে কোনো তথ্য জানাতে পারেনি। তাদের মুক্তি দিতে দেশ বিদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়ে বিভিন্ন সময় দাবি জানায়। স্বৈরাচারী হাসিনার পতনের পর সারা দেশে আনন্দ মিছিল, সমাবেশ ও দোয়া মোনাজাত করছে বিএনপি। এ সময় বক্তারা ছাত্র জনতার আন্দোলনের সময় আটক দলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। শেখ হাসিনা সরকারের পতনে যশোরে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামী। শহরে ঈদগাহ মোড়ে এই নামাজে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে মিছিল বের করে। মাগুরায় পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা রাব্বি সহ 6 জনের গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছাত্র জনতা সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। পিরোজপুর শহরে পোস্ট অফিস রোডে অনুষ্ঠিত সমাবেশ করে জেলা বিএনপি। পরে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহে মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সকালে নাটোর শহরে আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি প্রধান সড়ক ঘুরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে সমাবেশ করে। এদিকে সকালে ঝালকাঠি শহরে সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিশাল একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। বগুড়া জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। জাতীয় দলে পাকিস্তান সফর ও ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপ সহ সব ধরনের কার্যক্রম চালিয়ে নিতে ক্রিকেট বোর্ডের কর্মীদের নির্দেশনা দিয়েছেন সংগঠকরা। বিসিবিতে উপস্থিত হয়ে তারা জানিয়েছেন কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। রিপোর্ট কুশল ইয়াসিরের। অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর দেশের ক্রিকেটের অবস্থা অনেকটা স্থবির। নির্দেশনা অনুযায়ী দেশের সবকিছুর কার্যক্রম স্বাভাবিক হলেও বোর্ডের প্রধান নির্বাহী ছিলেন অনুপস্থিত। দরজায় কড়া নাড়ছে শান্তদের পাকিস্তান সফর। মাস 2 পর নারী টি-20 বিশ্বকাপের আয়োজন করার কথা বিসিবির। এমন পরিস্থিতিতে মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন সংগঠকরা। কার্যক্রমকে মসৃণ করতে দিক নির্দেশনা দিয়েছেন তারা। আমরা চাই যে ক্রিকেট শুধু বাংলাদেশের গুটিময় কিছু লোকের নয়, কোনো সংস্থার নয়, কোনো দলের নয়, এটা সারা দেশের মানুষের 17 কোটি মানুষের ক্রিকেট, সবার ভালোবাসার প্রতীক হলো ক্রিকেট। এবং ক্রিকেট দিয়ে সারা বিশ্বকে কিন্তু বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশকে চিনিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলাধুলায় অনেক অগ্রসর। সুতরাং আমরা এটা যাতে বিঘ্ন না ঘটে সেটার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। এখন স্টাফ যারা আছে আমরা তাদের বলেছি, তাদের দায়িত্ব দিয়েছি, তারা এখন বোর্ডটা
পরিচালনা করবে। সাবেক 2 অধিনায়ক বোর্ডের আলাদা দায়িত্বে রয়েছেন। ক্রিকেটের চলমান প্রক্রিয়া এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে মন্তব্য তাদের। এটা চলমান প্রক্রিয়া, এই জায়গায় থেকে কিন্তু পিছ পাওয়া যাবে না, তাহলে ক্রিকেটটা আপনার পিছিয়ে যাবে। তো সুতরাং এই জায়গায় আমাদেরকে সবাইকে সহযোগিতা দরকার, সবার সহযোগিতা দরকার, এবং এখানে সুশাসন প্রতিষ্ঠিত করে, কারণ এখন যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এখানে আমরা সবাই মিলে ক্রিকেটটাকে এগিয়ে নিতে হবে। নারীদের বিশ্বকাপ তো আছেই, অনেক বড় ব্যাপার, সেটা খুব শিগগিরই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। এছাড়া আমাদের সামনে মেয়েদের এনসিএল আছে, যেহেতু আমাদের সব কিছু সেট আপটা হয়ে আছে, তো আশা করছি আমরা সফল করতে পারবো। ক্রিকেট স্বরূপে ফিরবে এমন প্রত্যাশা সবার। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি নির্দেশে সাজা মওকুফ করে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি প্রধান। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের রায়ের পর 1 বছরের মতো ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। পরে হাইকোর্ট তার দণ্ডের মেয়াদ বৃদ্ধি করে 10 বছর করে। পরবর্তীতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আরেকটি মামলায় তাকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। কারাগারে অসুস্থ হয়ে পড়লে 2019 সালের মাঝামাঝি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড মহামারী ছড়িয়ে পড়লে 2020 সালের 25শে মার্চ সরকারি নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে 6 মাস পর পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। দীর্ঘদিন ধরে বেগম জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবি জানিয়ে আসছিল তার দল বিএনপি। বেশ কয়েকবার পরিবারের তরফ থেকেও আবেদন করা হয়, তবে প্রতিবারই আইনের দোহাই দিয়ে সে আবেদন বাতিল করে দেয় শেখ হাসিনার সরকার। ছাত্রদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কোনো সরকার না মানার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি সমন্বয়কদের। এছাড়া দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান নেতারা। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ছাত্র জনতার বিপ্লবের পর দেশের শান্তি শৃঙ্খলা আনতে দেশবাসীর প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন বিপ্লবের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, শিগগির ফ্যাসিস্ট হাসিনা সরকারের সংসদ ভেঙে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সংগঠনটির সমন্বয়করা। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা চাচ্ছি, সমাজে ন্যায় বিচার চাচ্ছি, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান রাখুন, শান্তিপূর্ণভাবে এবং অহিংসভাবে এবং সকল পরিকল্পনাকে, ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সদা সতর্ক থাকুন। বিপ্লবের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শত শত শহীদের লাশের উপর দাঁড়িয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লব আমরা কখনো ব্যাহত দেব না, সেই বিপ্লব কখনো বৃথা হতে দেওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখন এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব দানকারী প্রতিনিধিদের সাথে কথা বলেই হচ্ছে পরবর্তী যে রাজনৈতিক সরকার গঠিত, পরবর্তী যে সরকার গঠিত হবে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা বলেছি, আমরা কোনো সেনা সমর্থিত কিংবা সেনা পরিচালিত আমরা কোনো সরকার চাই না। সংখ্যালঘু সহ রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রত্যেক এলাকায় কমিটি করার আহ্বান তাদের। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি আহ্বান করছি। বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে আপনারা একটি স্ব উদ্যোগে একটি কমিটি গঠন করবেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করবেন।
গণমাধ্যমে হামলা করে একটি মহল বিপ্লবকে বেহাত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন সমন্বয়করা। গণমাধ্যমের সাথে ছাত্র জনতার একটা মেলবন্ধন আছে, ভালো সম্পর্ক ছিল। এখন এই সম্পর্ক বিনষ্ট করে বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে একটা কুচক্রী মহল যে গণমাধ্যমের প্রতি ছাত্র জনতার আক্রোশ আছে। আসলে গণমাধ্যম যে ছাত্র জনতাকে সাহায্য করেছে এতদিন যাবৎ, এটাকে তারা এটার বিরুদ্ধে গিয়ে মানে এটার জন্য তারা গণমাধ্যমের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে ওই কুচক্রী মহলটা, এবং একই সাথে ছাত্র জনতাকে একটা বেহাত বিপ্লব দেখাতে চাচ্ছে, একটা অরাজকতা সৃষ্টি করছে এমন কিছু দেখাতে চাচ্ছে। আমরা এই কুচক্রী মহল থেকে সবাইকে সাবধান থাকতে বলবো এবং তাদেরকে যে কোনো জায়গায় প্রতিরোধ করার জন্য আহ্বান জানাবো। এছাড়া দ্রুত দেশের সবকিছু স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ছাত্রনেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আজকের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছে দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ছাত্ররা অন্তর্বর্তী সরকারের যে রূপরেখা দিয়েছে সে প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, তবে সরকার সর্বদলীয় সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। এছাড়া দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে। শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি ছাত্রদের ঘোষিত রূপরেখা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মিডিয়া হাউস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে সবাইকে তা থেকে বিরত থাকার আহ্বান জানায় বিএনপি। একই সাথে দেশবাসীর প্রতি দলের প্রধান বেগম খালেদা জিয়ার বার্তাও তুলে ধরেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এখনও যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরও দেন তিনি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া এখনও রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, বেগম জিয়া তো এখন মুক্ত, এই খবরটি আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। আপনার কাছে এই বিষয়ে আর কি তথ্য আছে? জসিন্তা, আসলে আপনি ঠিকই বলেছেন, ইতোমধ্যে রাষ্ট্রের এক নির্বাহী আদেশে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি এখন আসলে পুরোপুরি মুক্ত অবস্থায় রয়েছেন। তবে আপনি যেমনটি বলছিলেন যে তিনি এই মুহূর্তে আসলে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে যে এভারকেয়ার হসপিটালটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সেখানে আমরা অবস্থান করছিলাম। আসলে আপনি জানেন যে বসুন্ধরায় গণমাধ্যম কর্মীদের বিশেষ করে ক্যামেরা নিয়ে কাজ করার কিছু বিধিনিষেধ থাকার কারণে আসলে আমরা ভেতরে
ভিতরে খুব বেশিক্ষণ অবস্থান করতে পারিনি, তবে আমরা যতটুকু সময় ওখানে উপস্থিত ছিলাম আসলে এখন পর্যন্ত বিএনপির রাজনৈতিক কোনো নেতৃবৃন্দকে কিন্তু আমরা চোখে পড়েনি আমাদের যে বেগম জিয়ার সাথে দেখা করতে আসার বিষয়। তবে তার ব্যক্তিগত চিকিৎসক একটি খুদে বার্তা দিয়েছেন, গণমাধ্যমকে পাঠিয়েছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে বেগম জিয়া সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আসলে বেগম জিয়া নানা ধরনের জটিল রোগে আক্রান্ত এবং তিনি দীর্ঘদিন ধরেই আসলে চিকিৎসাধীন রয়েছেন। তো তার আসলে চিকিৎসা চলছে। তিনি কবে নাগাদ আসলে কখন হসপিটাল থেকে তার যেই গুলশানের বাসা রয়েছে সেই বাসায় যাবেন সে তথ্যটি কিন্তু আমরা এখনও আপনাদেরকে নিশ্চিত করে জানাতে পারছি না এবং দলের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা অপেক্ষা করছি কখন তিনি হসপিটাল থেকে তার বাসার উদ্দেশ্যে যাবেন কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ তার সাথে দেখা করতে আসবেন বা বেগম জিয়ার নতুন কোনো বার্তা দিবেন কিনা। যদি আমরা পাই পরবর্তীতে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিব। জসিন্তা, জানছিলাম বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি। স্বৈরাচারী হাসিনার পতনের পর সারা দেশে আনন্দ মিছিল, সমাবেশ ও দোয়া মোনাজাত করেছে বিএনপি। এ সময় বক্তারা ছাত্র জনতার আন্দোলনের সময় আটক দলের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান। শেখ হাসিনা সরকারের পতনে যশোরে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছে জামাত ইসলামী। শহরের ঈদগাহ মোড়ে এই নামাজের জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে মিছিল বের করে। মাগুরায় পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা রাব্বি সহ 6 জনের গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছাত্র জনতা সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজশাহী বিভাগে গ্রেফতারকৃত সকল শিক্ষার্থী এবং বিএনপি নেতাকর্মীদের মুক্তির জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে বিএনপি নেতারা। জেলা ও মহানগর বিএনপি সংবাদ সম্মেলন থেকেই আলটিমেটাম দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। মানিকগঞ্জে বিএনপি ও ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আনন্দ মিছিল করেছে। এতে অংশ নেন জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা। সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে পিরোজপুরে দোয়া ও মোনাজাত করা হয়। খুলনায় পৃথকভাবে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম। এদিকে মাদারীপুর, ঝালকাঠি, নেত্রকোনা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করে বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার রাজনৈতিক নেতা, শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন কারাগারের সামনের মুক্তিকামী মানুষের ঢল নেমেছে। বিএনপির শীর্ষ নেতা সহ অন্যান্য রাজনৈতিক নেতারা মুক্তি পেয়েছেন। নেতার মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে কর্মীরা। মুক্তি পাওয়া নেতারা জানান আগামী সুন্দর বাংলাদেশ গড়তে জনগণকে নিয়ে কাজ করার। এ সময় সরকার পতনে শিক্ষার্থী সহ আম জনতাকে ধন্যবাদ জানান। শেখ হাসিনার সরকার পতনের পর প্রথম দিন সচিবালয়ে ছিল অনেকটা থমথমে পরিবেশ। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। সকাল থেকেই সচিবালয়ের মূল ফটকে নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। পরিচয়পত্র দেখে নিশ্চিত হবার পরই সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সবাই। বেশিরভাগ মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম ফলক খুলে ফেলা হয়েছে, তবে কে খুলেছেন তা উপস্থিত কেউ জানাতে পারেননি। সচিবালয়ে আসেননি বেশিরভাগ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, তবে মন্ত্রী পরিষদ বিভাগ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মতৎপর থাকতে দেখা গেছে। এদিকে সকালে যারা এসেছিলেন তাদেরও বেশিরভাগ দুপুর 12টা নাগাদ হঠাৎ করেই বের হয়ে যান। নিরাপত্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশনা না পাওয়ায় তারা চলে যান বলে জানিয়েছেন। অফিস তো খোলা, কিন্তু উপর থেকে বলা হয়েছে যে আপনারা চলে যান। সবাই চলে যাচ্ছে, তাই আমরা চলে যাচ্ছি। অফিস থেকে ছুটি দিয়ে দিছে। কেন ছুটি দিল? এটা কর্তৃপক্ষ জানে, কর্তৃপক্ষ জানে। হ্যাঁ, কষ্ট করে আসছে, আবার কষ্ট করে চলে যেতেছে। এখন নিরাপত্তা নাই তো, কোনো পুলিশ নাই, কোনো সার্জন নাই, কোনো ট্রাফিক নাই। না সেনাবাহিনী তো গেটে মাত্র।
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বাবা মা, পরিবারের স্বজনেরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি ও একটি শোষণ বঞ্চনামুক্ত বাংলাদেশের দাবি জানিয়েছেন। শেখ হাসিনা জোর করে তাদের ঢাকায় নিয়ে গেছে এমন অভিযোগ করে আবু সাইদের বড় ভাই বলেছেন, সাইদ হত্যার বিচারের ব্যাপারে সরাসরি কিছু বলেননি। রংপুর থেকে AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। শুধু দেশ নয়, দেশের বাইরেও নাড়া দিয়ে গেছে আবু সাইদের নৃশংস হত্যাকাণ্ডের সেই ছবি। সাইদ যেন সব পথ ও মতের মানুষকে এক কাতারে সামিল করে গণ অভ্যুত্থানের মঞ্চ তৈরি করে গেছেন। রংপুরের বাবনপাড়া গ্রামে চিরনিদ্রায় শায়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। আর সেই কবরের পাশে বসেই আবু সাইদের বৃদ্ধ বাবা একটি শান্তিময় দেশ দেখতে চান, সন্তান হত্যাকারীদের বিচার চান। বিচারের সূক্ষ্ম বিচার চাই, যেন ফাঁসি হয়ে যায় যে পুলিশে গুলি করছে। আর যে ছাত্রলীগে উনি বেলে বক্তব্য দিয়েছিল ক্যাম্পাসের ভিতরে, তার লিখিবি ধরে বেলে গালে মুখে চড়াইছে, তারও বিচার চাই আমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এমন দাবি মায়ের। আরো যেন বুক খালি হয় না, আমার সন্তানের জন্য সব হয়ে গেছে, পরিবার যেন ভালো হয়, সকলেরাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সকলের ভালো থাকে। স্বজন হারিয়ে পরিবারের সদস্যরা শোক পর্যন্ত করতে পারেননি। শেখ হাসিনা প্রশাসনকে দিয়ে জোর করে তাদের ঢাকায় নিয়ে গেছে এমন অভিযোগ করে সাইদ হত্যার বিচারের ব্যাপারে স্পষ্ট করে কোনো আশ্বাস দেননি বলে জানান সাইদের বড় ভাই। সরকারের বড় বড় কর্মকর্তা যারা আছে, ওরা রাতের 8টা থেকে 9টার দিকে আইসে আমাদের উপর একটা জুলুম সৃষ্টি করে। আমরা নিরীহ পরিবার এবং আমাদের পাশে সেরকম দাঁড়ানোর মতো কোনো লোক নাই। বাধ্য হয়েছি ওদের চাপের কারণে আমরা সরকারের কাছে যাইতে। ভাইক যেগুলো নিয়ে তো স্বপ্ন দেখছিলাম, সেগুলো তো আর কিছু পূরণ হইলই না। এখন দাবি হইতেছে আমার ভাইয়ের কারণে, সে যে প্রথম বীরের মতো সাহসিকতা দেখাইছিল, সেই কারণে সব ছাত্ররা উজ্জীবিত হয়ে যেভাবে দেশকে করছে, মানে স্বৈরাচার থেকে মুক্তি করছে। এখন আমার তার ছোট বোন হিসেবে দাবি হইতেছে তাক জানি শহীদের মর্যাদাটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করতে আসেন অনেকেই। তারাও একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চান। NTV নিউজ ডেস্ক। গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বন্দীরা। সকালে ওই কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামি, জঙ্গি সম্পৃক্ততার আসামি, ফাঁসির আসামি ও রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত বন্দীরা রয়েছে। এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে সকাল থেকে বিপুল সংখ্যক লোক কারাগারের সামনে হাজির হন। সরকার ঘোষিত কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত আসামি ছেড়ে দেওয়ার আশায় লোকজন অবস্থান নেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতির নির্দেশে সাজা মওকুফ করে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর দিনই মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসানের রিপোর্ট। 6.5 বছর পর মুক্তি দেওয়া হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অনেকদিন থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবি জানিয়ে আসছিল তার দল বিএনপি। 2018 সালের 8 ফেব্রুয়ারি বন্দী করা হয় বিএনপি চেয়ারপারসনকে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে ওই দিন তাকে কারা অন্তরীণ করা হয়। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের রায়ের পর 1 বছরের বেশি সময় ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। পরে হাইকোর্ট তার সাজার মেয়াদ বাড়িয়ে 10 বছর করে। পরবর্তীতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আরেকটি মামলায় তাকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে শেখ হাসিনার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাদের নেত্রী।
কারাগারে অসুস্থ হয়ে পড়লে 2019 সালের 1 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসছেন। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। কোভিড মহামারী ছড়িয়ে পড়লে 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে অস্থায়ীভাবে মুক্তি দেয় শেখ হাসিনার সরকার। এরপর থেকে 6 মাস পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। দল ও পরিবারের তরফ থেকে চিকিৎসার জন্য বহুবার দেশের বাইরে পাঠানোর দাবি জানানো হলেও প্রতিবারই আইনের দোহাই দিয়ে সে দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সরকার। কারাগারে সুচিকিৎসা না দেওয়ায় বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারাগারে তাকে স্লো পয়জনিংয়ের অভিযোগও ওঠে। মুক্ত হলেও বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে কবে নাগাদ বাসায় ফিরবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি চিকিৎসকরা। রাজনীতিতে ফিরবেন কিনা সেই বিষয়টি খোলাসা করেননি দলের নেতারা। উনি যখন নিজেকে মনে করবেন যে সে ইজ ফিট, তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। তবে দলের নেতাকর্মীদের প্রত্যাশা সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায়। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনি এভারকেয়ার হাসপাতালে আছেন, খালেদা জিয়া ওখানে ভর্তি আছেন। এর বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালের সামনেই অবস্থান করছি এবং আমরা খালেদা জিয়ার যখন মুক্তির খবরটি পেলাম তারপর থেকে কিন্তু এখানে অবস্থান করছি। আমার পেছনেই ঠিক যে এভারকেয়ার হাসপাতালটি রয়েছে এবং এখানেই এখনও চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো মুক্তির খবরটি জানার পর আসলে বেগম জিয়ার পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছিল দেশবাসীকে আসলে শান্ত থাকার জন্য বলা হয়েছে এবং তার চিকিৎসকরা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন তার অবস্থা স্বাভাবিক রয়েছে, তবে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং যে তথ্যটি আসলে দেশবাসী জানার আগ্রহ নিয়ে বসে আছেন যে তিনি আসলে হাসপাতাল থেকে কখন তার বাসায় ফিরবেন অথবা রাজনৈতিক নেতাকর্মীদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা মিটিংয়ে অংশগ্রহণ করবেন কিনা সে তথ্যটি সাধারণ দেশবাসী যেমন জানার অপেক্ষা আছেন, আমরাও কিন্তু সেভাবে অপেক্ষা আছি। এখন পর্যন্ত দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এরকম কোনো তথ্য কিন্তু আমরা আসলে পাইনি এবং আমরা এজন্য দেশবাসীকে এই বিষয়ে নির্দিষ্ট কোনো খবর দিতে পারছি না। তবে চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে আলোচনা করে তারা বেগম জিয়ার যারা চিকিৎসক বোর্ডের সদস্য রয়েছেন তাদের সাথে আলোচনা করেই মূলত আসলে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে হাসপাতালে রাখা হবে নাকি বাসায় নিয়ে যাওয়া হবে। তো তার এই হাসপাতালের চিকিৎসক বোর্ডের পরামর্শ যখনই আসবে, আসলে বাসায় নেওয়ার সিদ্ধান্ত যখন হবে তখনই তারা আসলে বিষয়টিকে গণমাধ্যমকে জানাবেন এবং তখন হয়তো আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে পারবো। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ বেশ কয়েকজনকে রদবদল করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা শহরে ট্রাফিক সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। গণভবন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এলেও এখনও জাতীয় সংসদ ভবন অরক্ষিত। সাধারণ মানুষ পালন করছে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব। রাস্তায় গণপরিবহন কম, বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদ ভবন, ভেতরে ঢুকে পড়েছেন হাজারো জনতা।
পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন অসংখ্য মানুষ। দক্ষিণ প্লাজায় নিজেদের স্মৃতিকে ধরে রাখছেন। গণভবনে ঢুকতে না পারলেও আশপাশের রাস্তায় সাধারণ মানুষের নিয়ন্ত্রণে। রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ, সীমিত আকারে চলাচল করা পরিবহনগুলো মেনে চলছে নিয়ম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অলস বসে আছেন শত শত যাত্রী। জেদ্দা, দাম্মাম, কাতার, কুয়েত, মালয়েশিয়া বেশিরভাগ ফ্লাইটই বাতিল হচ্ছে অজানা কারণে। এ নিয়ে কথা বলতেও রাজি নন কর্মকর্তারা। ভোর 7টা এখানে পড়ছি, আসার পরে দেখলাম যে লেখা আছে কলমপুরে ফ্লাইট ঠিক আছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ফ্লাইট ক্যান্সেল। ভিতরে গেলাম, তারা বলতেছে রাত্রে আবার 12টা আবার ক্যান্সেল হয় কিনা তা বলতে পারি। এখানে গতকালকে আসছিলাম রাত্রে, আমি আসার পরে সেখানে কোনো পাই নাই। আমি আবার বোর্ডিংয়ে চলে গেছি, বোর্ডিং থেকে এখনও আসছি, এখনও যোগাযোগ করছি, বলতেছে এখানে ভাই আমাদের কিছু করার নাই, তারা বিমান নিয়ে আসলে তখন আমরা এখানে আপনাদেরকে না, এখনো বিমান আসে নাই। পুরো বিমানবন্দর এলাকায় 2-1 আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন ছাড়া পুরো এলাকাই অরক্ষিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বিরোধী রাজনৈতিক নেতারা। মুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার রিপোর্ট। দেশের জন্য আত্মত্যাগকারী বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির নির্দেশের খবরে মুক্তিকামী মানুষের ঢল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে। একই সঙ্গে সরকার পতনে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুক্তিতে জড়ো হন হাজারো মানুষ। বুধবার বিকেলে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র জনতার এ ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একে একে কারাগার থেকে বের হন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ দলটির বেশ কয়েকজন নেতা। এই বিজয় গণতন্ত্রের বিজয়, আজকের এই বিজয় একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের বিজয়। আমরা সবাইকে এই মুহূর্ত থেকে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দেশটাকে আমরা নতুনভাবে গড়তে চাই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দেশবাসীকে অভিনন্দন জানাই। বিরোধী রাজনৈতিক দলের নেতারাও মুক্তি পান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যা উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। সরকার পতন আন্দোলনে যুক্ত থাকায় অন্যায়ভাবে গ্রেপ্তার রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তিতে এমন ঢল প্রায় দেশের বেশিরভাগ কারাগারের সামনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের যারা বের হয়েছেন তাদের কণ্ঠে ছিল একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। দেশ থেকে পালাতে গিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের 2 নেতা আটক হয়েছেন।
মঙ্গলবার বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করলে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় জুনাইদ আহমেদ পলককে। পরে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। দুপুরে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও চিত্রনায়ক রিয়াজ। এছাড়া দেশ ত্যাগের সময় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটকে দেয় আখাউড়া ইমিগ্রেশন বিভাগ। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি, মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দূতাবাসে আশ্রয় চেয়েছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তাবিত ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ ১৩ বছর পর দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে তিনি এই ঘোষণা দেন। দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দাবিও জানান জামায়াতের আমির। এছাড়া দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। তাদেরকে আমরা সম্মান করি। আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন। তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন। এখন তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা। সবাইকে ট্রাফিক আইন মেনে চলাচলের ব্যাপারে আহ্বান জানান তারা। তবে পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এদিকে পুলিশের সদস্য এবং পুলিশের স্থাপনায় আক্রমণের ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আবির আহমেদের রিপোর্ট। এ যেন এক নতুন বাংলাদেশ। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপে পড়ে থাকা সব পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ না থাকায় যানজটের যাতে সৃষ্টি না হয় সেজন্য কাজ করছেন তারা। শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা ট্রাফিক, যেহেতু পুলিশ নাই সেজন্য আমরা ট্রাফিককে কন্ট্রোল করার চেষ্টা করছি। রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে শিক্ষার্থীরা কিছু অস্ত্র, টিয়ার সেল, রাবার বুলেট, গান পাউডার, পোশাক ও হেলমেট উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার জন্য সেগুলো পাহারায় রাখেন। আমরা জানতে পারি যে মোহাম্মদপুর থানায় লুটপাট চলতেছে। সেটা জানার পরে আমরা এখানে কিছু শিক্ষার্থী এখানে চলে আসি। আসার পর দেখতে পাই যে অনেকে বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছে। যতটুকু সম্ভব আমরা ওই মুহূর্তে ট্যাকেল করার চেষ্টা করছি। পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। আমরা একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি চাইবো এই ব্যাপারটার জন্য দ্রুত সুরাহা হয়। পুলিশ ও পুলিশ স্থাপনায় আক্রমণের ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নৈরাজ্যে শিক্ষার্থী সহ অনেকের প্রাণ ঝরেছে। অবশেষে দাবিও আদায় হয়েছে। তবে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষ ও পুলিশের নিরাপত্তা। তবেই হবে নতুন বাংলাদেশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।